নমস্কার, আমি দেবস্মিতা অধিকারী। এই মুহূর্তে উত্তরে টুডের বিশেষ সংবাদগুলি। জলপাইগুড়ি রানীনগরে মৎস্য ব্যবসায়ী 3 জন সরকারি ফার্মকে এবার অক্সিজেন প্ল্যান্টে পরিণত করার চিন্তাভাবনা শুরু হলো জেলা প্রশাসনের পক্ষ থেকে। আজ জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি, অতিরিক্ত জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ফার্মটি পরিদর্শন করেন। উল্লেখ্য, দেশ জুড়েই অক্সিজেনের সংকট চলছে কোভিড চিকিৎসার ক্ষেত্রে, যার কারণে বিভিন্ন জায়গায় অক্সিজেন প্ল্যান্টের পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থা করা হচ্ছে জলপাইগুড়িতে। এবার জেলাবাসীর সুবিধার্থে মাছের ফার্ম থেকে অক্সিজেন উৎপাদন চিন্তাভাবনা চলছে। মাছ চাষের জায়গা হওয়ার কারণে জায়গাটি অক্সিজেন প্ল্যান্ট তৈরির উপযোগী বলে মনে করা হচ্ছে, তাই দ্রুত উদ্যোগ গ্রহণের ইঙ্গিত মিলছে প্রশাসনের তরফে। স্বাস্থ্য কর্তাদের সাথে জরুরি আলোচনার ভিত্তিতে কাজ এগোবে বলেও সূত্রের খবর। আমার মানে কিসের জন্য ইউজ করছে, এটা মেডিকেলের যেটা ইউজ হচ্ছে সেটা দেখা যাচ্ছে। এই প্ল্যানটা কি দেখলেন? অক্সিজেন প্ল্যানটা যে উনি তৈরি করেছেন, এটা মধ্যে কি দেখলেন? এটা তৈরি করেছেন মাছের জন্যই করেছেন, যাতে মাছ এখানে চাষ করে, যেহেতু মাছের ছোট ছোট বাচ্চা পোনা থেকে শুরু করে ডিম থেকে শুরু করে মাছের পোনাটা তৈরি করে। তো আমরা অক্সিজেনের ব্যাপারটা এটাই দেখলাম, ওরা ইনারা নাকি 3.5 লক্ষ টাকা হিসাবে যে অক্সিজেনের ব্যাপারটা আসছে। তো আমরা এটাই চেষ্টা করতেছি, যদি বেশি কিছু আমাদের সহযোগিতা হয় মানুষের জন্য, কোভিড-19 অক্সিজেনের জন্য, তাহলে আমরা এই ব্যাপারটা ওনার সঙ্গে আরও বসে সহযোগিতা করব, যাতে আমাদের জেলাতে যদি কোভিড-19 রোগীদের জন্য অক্সিজেন পাওয়া যায়। মানে মানুষের কাজে লাগে, মানুষের কাজে এখন উনি সেটা পরিষ্কার এখন বলতে পারছেন না। উনি বললেন আমি চেষ্টা করব, দেখি, এটা মোটামুটি 2 দিন তো সময় লাগবে। ফিশারিজের সমস্ত রকম মডার্ন টেকনিক প্রয়োগ করে একটা সুন্দর একটা প্রজেক্ট রয়েছে, তার সঙ্গে অনেকগুলো আরও প্রজেক্ট রয়েছে। এখানে একটা অক্সিজেনেটর মেশিন, লো কস্ট অক্সিজেনেটর মেশিনও আমরা এখানে দেখতে পেয়েছি। ফলে এইগুলো আজকে আমরা সভাধিপতি ম্যাডাম, সরকারি সভাধিপতি সাহেব এবং এখানকার যারা জেলা পরিষদের মাননীয় সদস্যরা রয়েছেন, তাদের উদ্যোগে আজকে আমরা এখানে এসেছি এটা দেখি, এবং পরবর্তীকালে ডেফিনেটলি জেলা পরিষদ এটা নিয়ে চিন্তা ভাবনা করবে বলে আমার মনে হচ্ছে যে এইগুলোকে আমাদের জেলার যে কোনো রকমের লোকেদের সুবিধার্থে, লোকেদের কল্যাণে এটাকে কোনোভাবে ইউটিলাইজ করা যায় কিনা সে সবকটা এখানে যতগুলো জিনিস দেখা হচ্ছে, সেই অক্সিজেনেটর মেশিন থেকে নিয়ে শুরু করে আমাদের এখানে যে হ্যাচারি রয়েছে বা এখানে যে ফিশারি প্রজেক্ট যেগুলো রয়েছে, সেইগুলোকে সবগুলোকেই কীভাবে কোনোভাবে আমাদের এখানটায় জলপাইগুড়ি জেলার রুরাল এরিয়ার যারা লোকেরা রয়েছে তাদের বেনিফিটে কাজে লাগানো যায় কিনা, সেটা নিয়ে আমরা প্রবলেমগুলো আশা করছি, এবং পরবর্তীকালে এগুলো নিয়ে আলোচনা হবে। অনেক বিষয় রয়েছে যেগুলোকে আমরা ডেফিনেটলি কাজে লাগাতে পারি, তার জন্য যে নিয়মকানুনগুলো আছে সেগুলোকে একবার আমরা পরীক্ষা করে নিতে হবে। এই মুহূর্তে এটা বলবার জন্য অনেকটাই টু আর্লি, কিন্তু ডেফিনেটলি এখান থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে সেগুলোকে জেলা পরিষদ কাজে লাগাবে বলে আমি আশা করছি, এবং আমি আমার তরফ থেকে তাদেরকে রেকমেন্ড করব এগুলো নিয়ে যেন তারা ভাবে। আচ্ছা, তো বলছি স্যার, এই যে আজকে যে এখানে যে এসছেন আপনারা, তো মাছের ব্যাপারটা নিয়ে বলি যে আমাদের এই ম্যালেরিয়া ডেঙ্গুর লার্ভা ইয়ে করতে তো আপনারা মশার লার্ভা গাপ্পি বাইরে থেকে আনেন, কী পরিমাণ মাছ বাইরে থেকে আসে, আর এখানে আজকে কী অভিজ্ঞতা হলো এখান থেকে নেওয়ার ব্যাপারে? আমাদের যেটা হেলথ ডিপার্টমেন্টের কোলাবোরেশনে মশা মারার জন্য, মশা আপনারা জানেন যে মশার লার্ভাটা মারার জন্য গাপ্পি মাছ, এই গাপ্পি মাছ আমাদের ছাড়া হয়। প্রত্যেকটা ব্লকেই আমরা দিই, মোটামুটি ধরতে পারেন যে বছরে 17,000 করে এরকম আছে। তো এটা একটা জিনিস যে গাপ্পি মাছ, আমাদের গাপ্পি মাছটা সেন্ট্রালি একটা টেন্ডার করে দেওয়া হয়। তবে আজকে দেখে গেলাম যে এখানেও অনেক গাপ্পি মাছ উনি তৈরি করেছেন, আমাদের কৃপানবাবু, মিস্টার কৃপান সরকার। তো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, যাতে লোকাল যে লোকাল সাপ্লাইটা এখান থেকেই করা যায়। এছাড়া আমাদের একটা প্রকল্প আছে যে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে গাপ্পি মাছের চাষ করা। এ ব্যাপারেও কৃপানবাবু অনেকটাই সহযোগিতা করতে পারবেন, যে ওনার অনেকটাই আইডিয়া আছেন, তার থেকে উনি করতে পারবেন। আর উনি একজন প্রগ্রেসিভ ফিশ ফার্মার, এটা আপনারা হয়তো দেখেওছেন যে ফার্মটা তৈরি করেছেন, কিছুটা আমাদের দপ্তরে কিছুটা হয়তো সাহায্য পেয়েছেন, তবে নিজের ইনোভেশন দিয়েই উনি মডিফাইড করেছেন এবং অনেকটাই উন্নত মানের হ্যাচারিগুলো তৈরি করেছেন। যে সকল মাছগুলো সাধারণত দেখা যাচ্ছে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে,
যেমন আমরা এখন আর বাজারে ট্যাংরা, দেশি মাগুর এগুলো পাই না, তার পরিবর্তে কী পেতে পারি না, অনেক ধরনের দেখুন পাওয়া যায়, হাইব্রিড টাইব্রিড চলে আসছে বাইরের থেকে, অন্যান্য রাজ্য বা দেশ থেকেও চলে আসছে। তো উনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন এই সকল মাছের হ্যাচারি করে, যাতে এর থেকে যে ডিম পোনাগুলো পাওয়া যাবে সেটা সাপ্লাই দিয়ে করতে পারবে। পাশাপাশি একটা অক্সিজেন এই যে বিষয়টা ফিশারি কীভাবে দেখছে বিষয়টা? ওনার এটা দেখলাম আর কি, এটা আমার ওই উদ্যোগে ছিল না, তো এসে দেখলাম যে সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন। আমরা পুকুরে, আপনারা সাধারণত মাছ চাষিরা কী করেন না, যে পুকুরে অক্সিজেন বৃদ্ধির জন্য এরেটারের ব্যবস্থা করেন, এরেটারের মাধ্যমে জলটাকে আন্দোলিত করে বায়ুর অক্সিজেনটা মিশানো হয়। তো ওনার সাথে আমি এখানে এসে দেখলাম, আলোচনাও করলাম যে এরেটারের থেকেও যদি আমরা প্যাকেট অক্সিজেনটাকে আরও মলিকুল ফর্মে নিয়ে এসে, আর সূক্ষ্ম ফর্মে নিয়ে এসে যদি আমরা পুকুরের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে বায়ুর অক্সিজেন থেকে যে কিছু ক্ষতি হতে পারে সেটাও হবে না, এবং অল্প পরিমাণ অক্সিজেন দিয়ে মাছের উৎপাদনটাকে অনেকটাই বাড়ানো যাবে। এবং আমাদের দপ্তরের একটাই উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে আগামী 2 বছরের মধ্যে বর্তমান উৎপাদনটাকে দ্বিগুণ করতে পারি। আমার নাম হচ্ছে গোপালচন্দ্র গাঙ্গুলি, আমি ডিস্ট্রিক্ট ফিশারি অফিসার নর্নায়। পেনশনের টাকায় অসহায়দের পাশে প্রাক্তন শিক্ষক। করোনায় দিশেহারা দিন আনা দিন খাওয়া মানুষদের সাহায্যে এগিয়ে এলেন ময়নাগুড়ি ব্লকের হেলাপাক্কির বৃদ্ধ প্রাক্তন শিক্ষক মুকুল রঞ্জন বোস। তিনি হেলাপাক্কি PEUR হাই স্কুলের প্রাক্তন শিক্ষক। রবিবার নিজের বাসভবনে এলাকার অসহায় গরিব মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এদিন প্রত্যেকের হাতে 5 কেজি চাল, 250 গ্রাম মসুর ডাল, 200 গ্রাম সয়াবিন ও 1টি করে সাবান তুলে দেন। প্রাক্তন শিক্ষক মুকুল রঞ্জন বোস বলেন, গতিবিধির কঠোর নিয়ন্ত্রণে কাজ না থাকায় দিন আনা দিন খাওয়া অনেক মানুষ ঠিকমতো খেতে পাচ্ছেন না। তাদের দুর্দশা আমাকে বিচলিত করেছে। একইভাবে স্ত্রী অনুরানী বোস ও ছেলে মনোজ বোসও বিচলিত হয়ে এ কাজে উদ্বুদ্ধ হয়েছে। তাই সামান্য পেনশনের টাকা কিছুটা ব্যয় করে অসহায় মানুষদের হাতে সামর্থ্য অনুযায়ী যৎ সামান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছি। ময়নাগুড়ি থেকে মধুসূদা রয়ের রিপোর্ট। মানুষের যে অবস্থা এই করোনাতে, এই লকডাউনে মানুষের খুবই খারাপ অবস্থা, যতটুকু পারি একটু সাহায্য করছি এই বাবার প্রচেষ্টায়। আমাদের এই এলাকার কিছু দরিদ্র মানুষের হাতে চাল, ডাল, সোয়াবিন, সাবান এগুলো সামান্য কিছু তুলে দিচ্ছি। জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে সোমবার সকাল 10টার পর কোতোয়ালি পুলিশের নজরদারি। বারবার অভিযোগ উঠছে 10টার পরও জলপাইগুড়ির একাংশ ব্যবসায়ী দোকান খোলা রাখছে। পাশাপাশি দিনবাজার সহ বিভিন্ন জায়গায় মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার 10টার পর অভিযানে নেমে দোকান বন্ধ করে কোতোয়ালি থানার পুলিশ। পাশাপাশি সাধারণ মানুষকে করোনা নিয়ে সতর্ক করে। বহুদিন ধরেই এলাকার ক্লাবে নেশার আসর বসত। স্থানীয়রা 2-1বার প্রতিবাদ করেছেন, কিন্তু এরপরেও তারা কোনো কথা শোনেননি। গতকাল রাতে নেশার আসরের বিরুদ্ধে এলাকার এক যুবক মিঠুন সরকার প্রতিবাদ করায় তাকে মারধর করেন ওই ক্লাবে উপস্থিত যুবকেরা, যার ফলে সে অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে তাকে মারধর করার ঘটনায় চটে যান এলাকার মানুষেরা। তারা গিয়ে ওই নেশার আসরের সব জিনিসপত্র লণ্ডভণ্ড করেন, ভাঙচুর চলে। রাতেই পুলিশ আসে। আজ নির্যাতিত যুবকের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জানানো হবে। স্থানীয়রা বলেন, অপরাধীদের শাস্তি চাই। ঘটনা কি হয়েছে? ঘটনা আমাদের পাড়ার ছেলেরা তো লকডাউন চলতেছে, আমরা তো কোথাও যাইতে পারি না। তো প্রত্যেক দিনের মতো আমরা যেরকম এখানটাই থাকি, আমাদের বাড়ির সামনে। কোন জায়গা? কিং সাহেবের ঘাটে। এই ঘাটেই আমরা সবাই গল্প সল্প করি। তো কালকেও ছিলাম সবাই মিলে, থাকার সত্ত্বেও ওই যে ক্লাবে আছে এখানটার মন্দিরের ক্লাবের মধ্যে বাইরের থেকে কতজন আইসে নেশা ভাঙ করে, আমাদের সব রকম সমস্ত নেশা হয়। তো ওরা ফট করে আইসে আমাদেরকে পুরা মাইক আন্দাগুন্দা, মানে কোনো দোষটা তো বলবে যে আমরা কি করছি, বইলে তো মারবে। তোরা এই দোষ করছিস। হ্যাঁ, আমাকে মারছে, আরো 3-4 জনকে মারছে, মানে কোনো বলা বলি নেই, আইসে হুটহাট মারামারি চালু করে উঠছে। মূলত কি কারণে এটা হইলো? কারণটা ওখানটা পুরা নেশা ভাঙ চলে। তুমি কি প্রতিবাদ করতে গিয়েছিল? হ্যাঁ, আমরা তো এর আগেও বলছিলাম যেখানটা পুরা নেশা টেশা চলে, এগুলো বন্ধ করো। তো ওরা তাও কথা শুনে না, কেন কি ওখানটা অনেকজন জড়িত আছে, অনেক বড় বড় ইয়েও। তোমরা কি চাও এখন?
আমরা চাচ্ছি, তাও তো পাড়ার মেয়ে ছেলেরা মিলে কালকে এসে ক্লাবটা ভেঙে দিছে, আর আমরা আজকে থানাতে এফআইআর করবো। আপনার নাম? আমার নাম নিখিল সাহা। একটা ক্লাব ছিল, কি নাম? এটা ক্লাবের মন্দিরের ক্লাব ছিল, কিং সাহেবের ঘাটে। সাহেবের ঘাটে। তো মানে কি শুনলেন মোটামুটি এখানে? এটাই শোনো, একটু ঝামেলা টামেলা হয়েছে, তখন এই ভাঙছে। আজকে যে ভাঙছে এটা বলা যাচ্ছে না। পুলিশ এসেছিল? পুলিশ আসছিল, রাত্রিবেলা পুলিশ 2 ভ্যান আসছিল বলে, সেটাও জানি না। আপনারা কি চান? এখন এটা কী যে হবে এখন কিছু বোঝা যাচ্ছে না। এখন দেখি পাড়ার ছেলেদেরকে নিয়ে বসি, তারপরে একটা কে কী করলো না করলো এটা এখন জানতে পারলে তারপরে এটা তৈরি করবো। বললাম দাদা, এখানে কি কি ক্ষতি হয়েছে শুনলেন? টিভি, ক্যারাম বোর্ড, কিছু টাকা পয়সা ছিল ওইগুলো সব ভেঙে গেছে। পাবজি খেলে মোবাইল নিয়ে, আর ওরা ওখানে দারু খাচ্ছে, দারু খায়। ওরা এখন পাবজি খেলতে খেলতে হাসতেই পারে, ওই কেন হাসলো ওখান থেকে আইসে ওদেরকে পুরা ঢিমধাম মার। তখন আমরা বাড়িতে টিভি দেখতেছি, আমরা ছুটে আসলাম, কী হয়েছে এই নিয়ে ক্যাচা। তখন আমরা ওই যে দেখি ক্লাব ভাঙবো, তাহলে ওই দারু খাওয়াটা বন্ধ হবে, ক্যাচার বন্ধ হবে। আপনারা ভেঙেছেন? হ্যাঁ আপনারাই হ্যাঁ, ভেঙেছেন? আমরা ভাঙছি মেয়ে ছেলে নিয়ে। কেন আমাদের ছেলেদের উপর অত্যাচার এখানকার এই ক্লাবের থেকেই করে, কেন করবে সেটা? আপনার নাম দিদি? আমার নাম সুবিধা। জাম্বু কোভিড কেয়ার ইউনিটের পরিদর্শন করলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। দেশব্যাপী এই কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে বার্নপুর ইস্কো তৈরি করেছিল জাম্বু কোভিড কেয়ার ইউনিট। উদ্বোধন করেছিলেন ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং পরে সেটি রাজ্যের হাতে তুলে দেওয়া হয়। রাজ্যে এবং কেন্দ্রের বিড়ম্বনায় এখনো চালু হয়ে ওঠেনি এই কোভিড হাসপাতাল। আজ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল এই কোভিড হাসপাতালটি পরিদর্শন করেন। তিনি প্রশ্ন তোলেন, এতদিন আগে হাসপাতাল তৈরি হলেও কেন এখনো শুরু করা হলো না এই হাসপাতাল? এই কোভিড পরিস্থিতিতে যখন সাধারণ মানুষের আর্থিক অবস্থা খারাপ রয়েছে, তখন কেন সাধারণ মানুষের কাছে বেডের জন্য 3000 এবং 5000 টাকা নেওয়া হচ্ছে? তিনি রাজ্য সরকারকে অনুরোধ করেন যেন পুরোপুরি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় এই হাসপাতালে। আমাদের মাননীয় সংসদ বাবুসুপ্রিয় মহাশয় এবং আমাদের মাননীয় শ্রীমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি, তিনি এখানে নাম শুরু করেছি সপ্তাহ আগে। এত সুন্দর একটি সেই তৈরি করা হয়েছে এখানে। ভেরি ফর্চুনেট, আমার বিধানসভা আছে সেই সামনে, বাট আই এম সো আনফর্চুনেট অ্যাগেন যে এখনও সেই ফোনটি শুরু হলো। কেন শুরু হয়েছে এটি বোঝা যাচ্ছে না। আজকে আমাদের কথা ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সেল এটাকে রেডি করে রাজ্য সরকারের হাতে তুলে দেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারের তুলে দেওয়া হয়েছে। তারপরেও রাজ্য সরকার কেন এই সেলগুলো শুরু করছে না? অথচ প্রতিদিন দেখুন মানুষ মারা যাচ্ছে। আজকে সারা পশ্চিমবঙ্গের অবস্থা, এখানে একই অবস্থা। মানুষ অক্সিজেন পাচ্ছে না। একটা ছোটো ঘরে 5 জন 6 জন, একদিনে যদি করোনা হয় বাকি সবাই ইনফেক্টেড হবে। সেই জন্যই আজকে এই সেল ফোনটা করা যাবে। ধরনের পরিবার যারা 5-6 জন 10 জন একসঙ্গে যাতে ভিত্তিভাবে থাকে, তাদের জন্য অন্তত তারা বেরিয়ে এসে সেল ফোনে থাকতে পারবে। অক্সিজেনের সাপ্লাই রয়েছে, কোনো ইস্কো থেকে গ্যাস অক্সিজেন সাপ্লাই করে দেওয়া হচ্ছে বাড়িতে। সব কিছু আনফর্চুনেট। এবং আজকে এখানে বলা হচ্ছে পার বেড নর্মাল জেনারেল বেডে 3000 টাকা লাগবে এবং আইসিইউতে 5000 টাকা লাগবে। লকডাউনের সময় কিন্তু রাজ্য সরকারের দেওয়া হয়েছে, কিন্তু সরকারি হাসপাতালে দেওয়া টাকা, সেখানে টাকাটা লাগবে না। আজকে 3000 টাকা 5000 টাকা একটু সাধারণ মানুষ কোথাও পেতে পারে? আজকে এত মাস ধরে লকডাউন চলছে, লাস্ট ইয়ার আগের বছরে লকডাউন, এখন আবার গ্যাসের কাজ ঝড় এলো, যেতে পারছি না মানুষ। সেখানে 3000 থেকে 5000 টাকা পেতে পেতে পারে। তাই আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পরে যদি আমার নিবেদন যে মাননীয় আপনি